আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট একটা শর্ট নোটস পড়াচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্সের। সেটা হচ্ছে ট্যাক্সেবল পার্সন। ঠিক আছে? তো ট্যাক্সেবল পার্সন খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে সেকশন 2 সাবসেকশন 107 এ উল্লেখ আছে। সেকশন মাস্ট ইম্পর্টেন্ট। সিজিএসটি অ্যাক্টের সেকশন 2 সাবসেকশন 107 এ ট্যাক্সেবল পার্সনের উল্লেখ আছে। তো হোয়াট ইজ ট্যাক্সেবল পার্সন? খুবই সিম্পল ভাবে আমরা নোটটা তৈরি করেছি এবং এটা লয়ের ভাষা। লতেই এই ভাষা লেখা আছে, সেই ভাষায় আমরা বলেছি সেকশন এটাই লেখা আছে। তোমরা সিজিএসটি অ্যাক্ট যে ইনডাইরেক্ট ট্যাক্স আছে ওখানে যদি তোমরা যদি অনলাইনে সার্চ করে দিবে এই নোটটাই লেখা আছে, এর বাইরে অন্য কোনো নোট লেখা নেই। ট্যাক্সেবল পার্সন বলতে কি বোঝায়? ট্যাক্সেবল পার্সন মিন্স আ পার্সন। ট্যাক্সেবল পার্সন বলতে একটা পার্সন, আর পার্সন তো তোমরা শিখেই এসছো। ইনকাম ট্যাক্সে তো তোমরা পার্সন শিখেছো, সেই পার্সন বোঝে। ট্যাক্সেবল পার্সন বলতে একটা পার্সনকে বোঝায় হু ইজ রেজিস্টার্ড, যে জিএসটি তে রেজিস্ট্রেশন করে নিয়েছে, যে জিএসটি তে রেজিস্টার, যে ব্যক্তি জিএসটি তে রেজিস্টার তাকে তো ট্যাক্সেবল পার্সন বলে। অর লায়েবল টু বি রেজিস্টার্ড, এখনো রেজিস্ট্রেশন করেনি কিন্তু রেজিস্ট্রেশন করতে বাধ্য, রেজিস্ট্রেশন করতে বাধ্য আন্ডার সেকশন 22 অর আন্ডার সেকশন 24। তাহলে কি বললাম? হোয়াট ইজ ট্যাক্সেবল পার্সন? বলবে ট্যাক্সেবল পার্সন মিন্স আ পার্সন হু ইজ রেজিস্টার্ড, যে অলরেডি জিএসটি তে রেজিস্ট্রেশন করে ফেলেছে অথবা রেজিস্ট্রেশন করতে বাধ্য, তাকে রেজিস্ট্রেশন করতেই হবে এমন একজন পার্সন। সেটা কোন সেকশন? সেকশন 22 আর সেকশন 24। ঠিক আছে? এটাই হচ্ছে মেন লাইন। সেকশন 22 তে কি বলেছে দেখো, সেকশন 22 তে কি বলেছে আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সেকশন 22 তে বলেছে, সেকশন 22 বলছে টার্ন ওভার বেসড রেজিস্ট্রেশন। এবার তুমি বলে স্যার টার্ন ওভার বেসড রেজিস্ট্রেশন জিনিসটাকে দেখো কিছুই না, নর্মাল একটা জিনিস যে গভর্নমেন্ট একটা রুল বেঁধে দিয়েছে যে তুমি যদি এত টাকা, একটা সিলিং বেঁধে দিয়েছে, একটা থ্রেশহোল্ড লিমিট বেঁধে দিয়েছে, যদি তোমার টার্ন ওভার যদি আহ, এত টাকা ক্রস করে যায় তাহলে তো তোমাকে রেজিস্ট্রেশন নিতেই হবে। এটাই সেকশন 22 তে বলেছে। যে টার্ন ওভার লিমিট কি আছে? 10 লাখ, 20 লাখ, 40 লাখ। কোন কোন স্টেটে 10 লাখ, কোন কোন স্টেটে 20 লাখ, কোন কোন স্টেটে 40 লাখ। এটা আমি তোমাদের জাস্ট একটু জানিয়ে দিই, এটা আমি জানিয়ে দিচ্ছি তোমাকে কোন কোন স্টেটে 10 লাখ, কোন কোন স্টেটে 20 লাখ, কোন কোন স্টেটে 40 লাখ। এক্সামে না লিখলেও চলবে, বাট আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে দেখো কি লিখেছি, এখানে এখানে লিখেছি, এটা জাস্ট কনসেপ্টের জন্য বলছি, জিএসটি রেজিস্ট্রেশনের কনসেপ্টটা শেখাচ্ছি, কিছু কনসেপ্ট তোমাকে শিখিয়ে দিচ্ছি। বলছে এভরি সাপ্লায়ার অফ গুডস অর সার্ভিসেস অর বোথ, প্রতিটা সাপ্লায়ার যারা গুডস অথবা সার্ভিস অথবা বোথ সাপ্লাই করছে তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ইফ হিজ টার্ন ওভার, যদি তার টার্ন ওভার এক্সিট করে থ্রেশহোল্ড সিলিং। ঠিক আছে? তো সে থ্রেশহোল্ড সিলিংটা কি বলেছে? দেয়ার উড বি 3 থ্রেশহোল্ড লিমিটস ফর এক্সেমশন ফ্রম রেজিস্ট্রেশন ফর দ্য সাপ্লায়ার্স, 40 লাখ, 20 লাখ, 10 লাখ। ঠিক আছে? এই 40 লাখ, 20 লাখ, 10 লাখ কাদের জন্য? প্রথমে গুডসের কথা বলি, তারপর আমরা সার্ভিসের কথা বলবো। গুডস কি বলছে? স্টেট মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত স্টেটের জন্য 10 লাখ টাকা এগ্রিগেট। মাথায় রাখবে এগ্রিগেট টার্নওভার বলেছে, এগ্রিগেট টার্নওভার। তারপর উত্তরাখণ্ড, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ, পন্ডিচেরি বা এখন যে নাম হচ্ছে পুডুচেরি, তেলেঙ্গানা, এদের জন্য 20 লাখ টাকা। আর রেস্ট অফ দ্য ইন্ডিয়া, ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের জন্য 40 লাখ। তাহলে বুঝতে পারলে কোন কোন স্টেটের গুডস এর জন্য 10 লাখ, কোন কোন স্টেটে 20 লাখ, কোন কোন স্টেটে 40 লাখ। ফর সাপ্লায়ার এঙ্গেজ ইন সাপ্লাই অফ সার্ভিস, তুমি যদি সার্ভিস যদি সাপ্লাই করো, ঠিক আছে? তুমি যদি সার্ভিস সাপ্লাই করো বা গুডস অ্যান্ড সার্ভিস দুটো যদি একসাথে সাপ্লাই করো, সেক্ষেত্রে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এদের জন্য 10 লাখ টাকা। ঠিক আছে? আর রেস্ট অফ ইন্ডিয়ার জন্য 20 লাখ টাকা। তাহলে বলে দিলাম, গুডস এর ক্ষেত্রেও বললাম, সার্ভিসের ক্ষেত্রেও বললাম। এখানে যেহেতু আমি এগ্রিগেট টার্নওভার বলছিলাম, ওটা একটু বলে দিই এগ্রিগেট টার্নওভার মধ্যে কি থাকবে। এগ্রিগেট টার্নওভার মানে টোটাল টার্নওভার। বলছে হোয়াইল ক্যালকুলেটিং এগ্রিগেট টার্নওভার, তুমি যখন এগ্রিগেট টার্নওভার ক্যালকুলেট করবে তার মধ্যে ঠিক আছে, এগ্রিগেট টার্নওভার ফর এক্সেমটেড সিলিং। ঠিক আছে? ঠিক আছে, তো এগ্রিগেট টার্নওভার যেটা আমি বললাম 10 লাখ, 20 লাখ, 40 লাখ যে বের করবে, তো ওটা কি ওর মধ্যে এক্সপোর্ট টার্নওভার থাকবে, টার্নওভার অফ এক্সেমটেড গুডস অ্যান্ড সার্ভিসেস থাকবে। তাহলে কি থাকবে? এক্সপোর্ট টার্নওভারও থাকবে,
আর তুমি যদি এরকম কোনো টার্ন ওভার করো যেটা এক্সেম্পটেড, সেটাও কিন্তু থাকবে গুডস অ্যান্ড সার্ভিসেস। অনলি রেজিস্টার্ড পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট। আর একটা কথা মাথায় রাখবে, তুমি যদি তোমার যদি জিএসটি রেজিস্ট্রেশন করা না থাকে, অর্থাৎ তুমি যদি রেজিস্টার্ড পার্সন না হও, তাহলে কিন্তু তুমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে না। আচ্ছা, নেক্সট বলছে প্যান ইজ এসেন্সিয়াল ফর দ্য গ্র্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে, তোমার প্যান নাম্বারটা খুব জরুরি, এসেন্সিয়াল। ভলেন্টারি রেজিস্ট্রেশন ইজ পারমিটেড। তুমি যদি স্বেচ্ছায় রেজিস্ট্রেশন নিতে চাও, তোমার ধরো এগ্রিগেট টার্ন ওভার ধরো ম্যাক্সিমাম থ্রেশহোল্ড লিমিট ক্রস করেনি, অথবা তুমি রেজিস্ট্রেশন নিতে চাও, তাহলে তুমি নিতেই পারো, ঠিক আছে। বলছে রেজিস্ট্রেশন নাম্বার শ্যাল বি গ্র্যান্টেড। রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে, জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে গ্র্যান্ট করা হবে, হুইচ শ্যাল বি আ ইউনিক আইডেন্টিফাই নাম্বার বেসড প্যান নোন ইজ জিএসটিএন। মানে জিএসটি নাম্বার তোমরা জানো নিশ্চয়ই, 15 ডিজিটের জিএসটি নাম্বার হয়। জিএসটি নাম্বার হয় ক ডিজিটের? 15 ডিজিটের হয় জিএসটি নাম্বার, ঠিক আছে। প্রথমে 15 ডিজিটের মধ্যে প্রথম 2টো ডিজিট তোমার স্টেটের কোড থাকবে, তারপর 10টা প্যান নাম্বার থাকবে, ঠিক আছে। 10 আর 2 12 হয়ে গেল, তারপরে 3টে নাম্বার থাকবে, ঠিক আছে। তো এটা আমি তোমাকে বলে দিলাম। এই যে আমি এখান দিয়ে বলছি, এটা কিন্তু তোমার এক্সাম, এই রেজিস্ট্রেশন থেকে কিন্তু এক্সামে লিখতে বেসিক কিছু কনসেপ্ট তোমাকে জানালাম, যেই জিনিসগুলো তোমার জানা উচিত। তাহলে এবার আমি যে পড়বো বুঝতে সুবিধা হবে। এবার সেকশন 22-তে কি বলেছে এটা আমরা পড়ি। এই যে সেকশন 22-তে এইটাই বলেছে, এই লাইনটাই সেকশন 22-তে বলেছে। বলছে এভরি সাপ্লায়ার শ্যাল বি লায়েবল টু বি রেজিস্টার। প্রতিটা সাপ্লায়ার, ঠিক আছে, প্রতিটা সাপ্লায়ার শ্যাল বি লায়েবল টু বি রেজিস্টার্ড, রেজিস্ট্রেশন করতে বাধ্য আন্ডার দ্য জিএসটি ল ইন দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি মানে জানি কেন্দ্রশাসিত অঞ্চল। ফ্রম হোয়ার, মানে তুমি যেখান থেকে, ধরো আমার যে কোচিং সেন্টার কমার্স গাইড, আমি কোথা থেকে বিলং করছি? ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গল, বা ধরো আমি কোনো একটা বিজনেস করছি, সাপোজ ধরো আমি কোনো একটা বিজনেস করছি, যে কোনো বিজনেস, ধরো আজ ধরো আমার কোনো গ্রসারি শপ আছে, সেই গ্রসারি শপটা কোথায়? ধরো সাপোজ ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এমন হতে পারে আমি যে আমার যে দোকানে যে গুডসগুলো আছে, সেই গুডসগুলো আমি দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি করতে পারি, অবশ্যই পারি। দেশের বিভিন্ন রাজ্যে আমি গুডসটা বিক্রি করতে পারি, বা আমার যে সার্ভিস নিয়ে বিলং করি, তাহলে সার্ভিসটা বিভিন্ন রাজ্যে সেল করতে পারি, সার্ভিসটা সাপ্লাই করতে পারি বিভিন্ন রাজ্যে। আমি কোন কোন রাজ্যে সাপ্লাই করলাম, এটা তো প্লেস অফ সাপ্লাই, এটার কথা বলছি না। মেন হচ্ছে আমি যে বিজনেসটা বিলং করছি, আমি যে বিজনেসটা করছি, সেই বিজনেসটা কোন স্টেটে, অর্থাৎ এটাকে বলা হয় প্লেস অফ সাপ্লায়ার। কোন স্টেটে, ঠিক আছে, কোন স্টেটে, এটা কিন্তু খুব ভাইটাল, এটা কিন্তু খুব ভাইটাল। তাই বলছে ফ্রম হোয়ার হি মেক্স, যেখান থেকে তুমি সাপ্লাই করছো, যেখান থেকে তুমি সাপ্লাই করছো, এটা মাথায়, যেখান থেকে তুমি সাপ্লাই করছো। কোশ্চেন থাকতে পারে, আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করছি, আমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে বোম্বেতে কোনো গুডস বিক্রি করলাম, তো ওয়েস্ট বেঙ্গল থেকে বোম্বেতে গুডস বিক্রি করলাম, এটাকে বলা হয় প্লেস অফ সাপ্লাই। কিন্তু আমি গুডসটা বিক্রি করছি কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল থেকে, এটাকে বলা হয় প্লেস অফ সাপ্লায়ার। এখানে মেন কথা বলেছে ফ্রম হোয়ার হি মেক্স, তুমি কোথা থেকে সাপ্লাইটা করছো, এটা খুব ভাইটাল, ঠিক আছে। এনি ট্যাক্সেবল সাপ্লাই, এখানে খুব একটা ভাইটাল ওয়ার্ড বলেছে, এনি ট্যাক্সেবল সাপ্লাই, এনি ট্যাক্সেবল সাপ্লাই অফ গুডস অর সার্ভিস, শুধু গুডসই হবে না, গুডস সার্ভিস মিলিয়ে, অর বোথ, ইফ হিজ এগ্রিগেট টার্নওভার ইন এ ফিনান্সিয়াল ইয়ার এক্সিস্ট স্পেসিফাইড লিমিট, যেটা বলে 40 লাখ, 20 লাখ, 10 লাখ। এখানে কি বলতে চেয়েছে, কি মানে আছে এইগুলোর, মানে আমি তোমাকে এক একটা করে ধরে ধরে বলবো। সেকশন 22-তে কি বলেছে। সাপোজ ধরো আমি মিস্টার প্রবীর, আমার ধরো একটা বিজনেস আছে, কিসের বিজনেস? সাপোজ ধরো আমার যে বিজনেসটা, ধরো আমার মোবাইল ফোনের বিজনেস, মোবাইল ফোনের দোকান আছে, মোবাইল ফোনের বিজনেস, মোবাইল ফোনের দোকান আছে, ঠিক আছে। বড় একটা মোবাইল ফোনের দোকান আছে, কোথায় দোকানটা, কোথায় আমার দোকানটা, কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। সাপোজ ধরো আমি তোমাকে বলছি আমার দোকান আছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকেই আমার দোকান আছে, ওখান থেকেই আমি বিজনেসটাকে রান করছি। তো ওয়েস্ট বেঙ্গলে যে বিজনেস আছে, তো সেখানে আমি কত টাকা, ধরো এবছর আমি 18 লাখ টাকার ফোন বিক্রি করলাম, 18 লাখ টাকার ফোন সেল করলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে। শুধু আমার ওয়েস্ট বেঙ্গলেই নয় দোকান, সাপোজ ধরো একটা, ধরো না, একটা এক্সাম্পল নিই আমরা, আর একটা বোম্বে, বোম্বে মানে মহারাষ্ট্র, আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, ঠিক আছে। সেখানে ধরো, সেখানে মোবাইল ফোনের দোকান, সেখানে আমি বিজনেস করে 12 লাখ, তার মানে কটা স্টেটে বিজনেস আছে, কটা স্টেটে মোবাইল ফোনের দোকান আছে?
একটা ওয়েস্ট বেঙ্গল স্টেটে আছে, একটা মহারাষ্ট্র স্টেট। দুটো স্টেটে তোমার মোবাইল ফোনের দোকান আছে। তাহলে এখানে কি বলেছে স্যার, আপনি তো বললেন যদি আপনার যদি টার্নওভারটা ম্যাক্সিমাম লিমিট ক্রস করে যায়, ঠিক আছে, টার্নওভারটা মানে টার্নওভারের যে লিমিট আছে, ঠিক আছে, সেই লিমিটটা যদি ক্রস করে যায় তাহলেই রেজিস্ট্রেশন নিতে হবে। প্রশ্ন হলো এই কেসে কি রেজিস্ট্রেশন নিতে হবে? ওখানে একটা কথা বলেছিল এগ্রিগেট টার্নওভার। এগ্রিগেট টার্নওভার যদি, আর একটা কথা বলে দিই, বোম্বে, আমি ধরে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের টার্নওভারের লিমিট বলছে 20 লাখ টাকা। যদি 20 লাখ টাকা ক্রস করে যায় তাহলে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। মহারাষ্ট্র টার্নওভারের লিমিট 20 লাখ টাকা। মনে করছি আমি এক্স্যাক্টলি জানি না, দেখে নিতে হবে। ঠিক আছে তো, দেখে নিতে হবে, কিছুক্ষণ আগে বললাম। যদি 20 লাখ টাকা ক্রস করে যায় তাহলে তাহলে তোমাকে রেজিস্ট্রেশন নিতে হবে। সাপোজ আমি ধরলাম ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র দুজনই তোমার লিমিট হচ্ছে 20 লাখ টাকা। ঠিক আছে তো? তো এখন তুমি বলতে পারো স্যার তাহলে ওয়েস্ট বেঙ্গল তো রেজিস্ট্রেশন করতে হবে না, তো 18 লাখ টাকা, আর স্যার মহারাষ্ট্র করতে হবে 12 লাখ। দেখো এরকম কোনো কথা বলা নেই, রুলে এরকম বলা নেই। এখানে কি বলেছে রুলটা পড়ো ভালো করে। এখানে বলেছে এভরি সাপ্লায়ার শ্যাল বি লায়েবল টু বি রেজিস্টার্ড আন্ডার জিএসটি ল ইন দ্য স্টেট, যে কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে, ফ্রম হোয়ার হি মেক্স এনি ট্যাক্সেবল সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইফ হিজ এগ্রিগেট টার্নওভার বলে একটা মানে টোটাল টার্নওভার বলছে, টোটাল টার্নওভার যদি তোমার লিমিট ক্রস করে যায়, লিমিট কত 20 লাখ, টোটাল টার্নওভার কত 30 লাখ, টোটাল টার্নওভার তোমার 30 লাখ, টোটাল টার্নওভার আমাদের লিমিট বলছে 20 লাখ টাকা, 20 লাখ টাকা ক্রস করেছে, হ্যাঁ স্যার 30 লাখ টাকা, 20 লাখ টাকা ক্রস করেছে, তাহলে তোমাকে রেজিস্ট্রেশন নিতে হবে। আর একটা কথা বলে দিই, জিএসটিতে রেজিস্ট্রেশন নিতে হয় না, স্টেট ওয়াইজ হয়, টোটাল যদি 20 লাখ টাকা ক্রস করে যায়, 20 লাখ টাকা লিমিট, 20 লাখ টাকা ক্রস করে, তাহলে দুটো স্টেটেই তোমার রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলও রেজিস্ট্রেশন নিতে হবে, আবার মহারাষ্ট্র রেজিস্ট্রেশন নিতে হবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট, এবার আমি ওয়েস্ট বেঙ্গলের উদাহরণ দিচ্ছি। ধরো আমার মোবাইল ফোনের দোকান ওয়েস্ট বেঙ্গলে আছে, ঠিক আছে, আমি ধরো টার্নওভার করছি, টার্নওভার ধরো 18 লাখ টাকা, ঠিক আছে, আর এটাকে বলা হয় ট্যাক্সেবল সাপ্লাই। কি বললাম? ট্যাক্সেবল সাপ্লাই, কারণ ওখানে নোট লেখা ছিল ট্যাক্সেবল সাপ্লাই। আর একটা ধরো টার্নওভার করছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ধরো এক্সেমটেড সাপ্লাই, এটা কত 12 লাখ টাকা, এক্সেমটেড সাপ্লাই। টোটাল টার্নওভার কত হলো? এগ্রিগেট টার্নওভার 30 লাখ। আমি কি বলেছি? রুল বলেছি এগ্রিগেট টার্নওভার, আর ওয়েস্ট বেঙ্গলে আমি লিমিট কত বললাম? 20 লাখ টাকা। ঠিক আছে, যদি তোমার টার্নওভার যদি লিমিট ক্রস করে যায় তাহলে তোমাকে রেজিস্টার নিতে হবে। এগ্রিগেট টার্নওভার যদি লিমিট ক্রস করে যায়, তো এগ্রিগেট টার্নওভারের লিমিট ওয়েস্ট বেঙ্গলে কত? 20 লাখ। 20 লাখ ক্রস করে গেছে, রেজিস্টার নিতে হবে? হ্যাঁ স্যার রেজিস্টার নিতে হবে। 30 লাখ টাকা রেজিস্টার তো নিতেই হবে। এখন তুমি বলে স্যার এর মধ্যে তো এক্সাম সাপ্লাই আছে, কারণ আমি তোমাকে কি শিখেছি, এগ্রিগেট টার্নওভারের মধ্যে এক্সামটার সাপ্লাই থাকতে পারে। তাহলে কি এই কেসে কি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নিতে হবে? হ্যাঁ স্যার রেজিস্ট্রেশন নিতে হবে, রেজিস্ট্রেশন নিতে হবে, রেজিস্ট্রেশন তোমাকে নিতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ তুমি জিএসটি দেবে, তুমি 18 লাখের ওপর দেবে, ঠিক আছে, জিএসটি তুমি 18 লাখের ওপর দেবে। এই এক্সাম্পল হলো। নেক্সট এক্সাম্পল আবার ওয়েস্ট বেঙ্গল স্টেট, তোমার লিমিট কত? 20 লাখ টাকা। এবার ওয়েস্ট বেঙ্গলে তুমি টার্ন ওভার করেছো কত জানো তো? তুমি 50 লাখ টাকা টার্ন ওভার করেছো। এটা কি ধরনের, কি সাপ্লাই? আর এটা হচ্ছে এক্সেমটেড সাপ্লাই। এবার প্রশ্ন হলো এই ক্ষেত্রে কি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নিতে হবে? না, এখানে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নেই। স্যার কেন দরকার নেই? কারণ আমাদের লেখা ছিল এগ্রিগেট টার্নওভার লিমিট ক্রস করতে হবে, লিমিট ক্রস করেছে, কিন্তু তার মধ্যে কিছু না কিছু ট্যাক্সেবল সাপ্লাই থাকতে হবে, এখানে কোনো ট্যাক্সেবল সাপ্লাই তাই করতে হবে না। ঠিক আছে, তো এটাই বলেছে, তাই আমি এটা বলে দিলাম, পুরো তোমাকে পড়ে দিলাম ব্যাপারটা, আমি তোমাকে সুন্দর করে পড়ে দিই, হয়ে গেল। এবার কি বলেছে, দ্য ফলোইং 22টা বললাম, সেকশন 24 কি বলেছে, যে সেকশন 24 হচ্ছে কম্পালসারি রেজিস্ট্রেশন, কিছু কিছু পার্সনে যাতে কম্পালসারি রেজিস্ট্রেশন নিতেই হবে, এক্ষেত্রে টার্নওভার কত তোমার দেখার দরকার নেই। যেমন প্রথমে বলেছে নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন। নন রেসিডেন্ট কাকে বলে? তোমরা পড়েছো, রেসিডেন্ট আমরা ক্লাস 11 থেকে শেখাচ্ছি।
যে কোনো এসএসসি বা ইন্ডিভিজুয়াল যদি প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 182 কম থাকে তাকে বলা হয় নন রেসিডেন্ট। এমন কোনো নন রেসিডেন্ট সে যদি ভারতে এসে বিজনেস করে, ভারতে ব্যবসা করে, বিদেশের লোক, বিদেশে থাকে, ম্যাক্সিমাম সময় বিদেশে থাকে। কিন্তু সে যদি ভারতে এসে নন রেসিডেন্ট যদি ভারতে কোনো ব্যবসা করে, কে আর কোন তার কোনো লিমিট হবে না। তাকে রেজিস্ট্রেশন নিতেই হবে, কম্পালসারি রেজিস্ট্রেশন। আর কি বলছে ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন। ঠিক আছে? ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন। ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন কোনটাকে বলা হয়? আমি তোমাকে বলে দিচ্ছি ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন। আজকে ধরো, যেটা আমি তোমাকে উদাহরণ দিচ্ছিলাম, ধরো আমি ওয়েস্ট বেঙ্গলে ধরো আমার একটা দোকান আছে। কিসের দোকান? ধরো যেকোনো, ধরো আমি কিসের দোকান বলি? ধরো আমার গার্মেন্টস এর বিজনেস। ওয়েস্ট বেঙ্গলে আমার কোনো একটা গার্মেন্টস এর বিজনেস আছে। ঠিক আছে? কিসে বললাম? ওয়েস্ট বেঙ্গলে আমার গার্মেন্টস এর বিজনেস আছে এবং ওয়েস্ট বেঙ্গলে আমার রেজিস্ট্রেশন নেওয়া আছে। ঠিক আছে? এইবার ধরো, সাপোজ ধরো কোনো একটা মেলা চলছে। ঠিক আছে? কোনো একটা মেলা হচ্ছে। ধরো কুম্ভ মেলার নাম শুনেছো তো? কুম্ভ মেলা। কুম্ভ মেলা যেটা বিখ্যাত, কোনো বছর বিভিন্ন স্টেটে হয়, বিভিন্ন স্টেটে কুম্ভ মেলা হয়। তো সাপোজ ধরো বেনারসে ধরো কুম্ভ মেলা হচ্ছে। ঠিক আছে? ওখানে ধরো আমার মনে হলো, না আমার তো গার্মেন্টস এর বিজনেস আছে। ওখানে দুদিনের বিজনেস হচ্ছে। চলো দুদিনের একটা মেলা হবে। চলো ওখানে আমি মেলার দোকান দিয়ে দিই। এই মেলা আমার সমস্ত শাড়ি-ফাড়ি নিয়ে সব কুম্ভ মেলায় আমি চলে গেলাম। ঠিক আছে? সেখানে গিয়ে আমি দুদিনের জন্য আমি কিছু যাক কিছু তো শাড়ি বিক্রি হয়ে যাবে। কম দামে হলেও বিক্রি হয়ে যাবে। তো যাই হোক আমার মালগুলো যে স্টক পড়ে আছে আমি ওগুলো গিয়ে বিক্রি করে দিয়ে চলে আসলাম। তাহলে তোমার রেজিস্ট্রেশন নেয়া ছিল কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। এক্ষেত্রে কিন্তু তুমি যেহেতু বেনারসে এই কুম্ভ মেলায় ওই তোমার গার্মেন্টস গুলো আছে, শাড়িগুলো আছে, ওগুলো তুমি বেচতে চাইছো। ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু ইউপি গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন এর মধ্যে পড়ে যাচ্ছে। সাপোজ ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করছো। একটা এক্সাম্পল, ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করছো। তুমি কোনো পার্মানেন্ট বিজনেস নয় কিন্তু। দেখো আমি বলছি আমি যেখানে ধরো যে স্টেটে মানে ওয়েস্ট বেঙ্গলে দমদমে থাকি। দমদমে ধরো কিছু এই এখন আমাদের চলছে দমদম মেলা। ঠিক আছে? দমদম মেলা। ঠিক আছে? আবার ধরো অ ব ওকে এই তো শীতকাল, এটা উইন্টার সিজন। মেলার পর মেলা লেগেই আছে। মেলার পর মেলা লেগেই আছে। আমার গার্মেন্টস এর বিজনেস, আমি চলো আ বা এই ১ম এ এই মেলায় ১০ দিন ১০ দিন দোকান খুললাম। এই মেলা বন্ধ হয়ে গেল। আমি আবার আরেকটা মেলায় চলে গেলাম। ধরো দমদম মেলা চলছে। দমদম মেলা থেকে তোমার চলে গেল তোমার হাবড়ায় যে মেলা চলে তোমার আম বাণীপুর মেলা। তো এরকম বিভিন্ন জায়গায় মেলা চলছে, বিভিন্ন জায়গায় মেলা চলছে। সমস্ত জায়গায় মেলা আমি জিনিসপত্র নিয়ে বেচছি। আমার তো রেজিস্ট্রেশন নেই। আমি ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করছি। কিন্তু আমার কোনো রেজিস্ট্রেশন নেই। এক্ষেত্রে কি রেজিস্ট্রেশন নিতে হবে? না। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নেই। কিছু কেসগুলো জানতে হবে। কখন রেজিস্ট্রেশন নিতে হবে? তুমি ধরো একটা স্টেটের তুমি রেজিস্টার্ড পারসন। একটা স্টেটে তোমার রেজিস্ট্রেশন নেওয়া আছে। ঠিক আছে? এবার তুমি অন্য স্টেটে গিয়ে কোনো কয়েকদিনের জন্য তুমি মেলা হচ্ছে, সেখানে গিয়ে তোমার জিনিসগুলো বিক্রি করছো। তোমার যে গার্মেন্টস গুলো আছে বিক্রি করছো। সেক্ষেত্রে তোমার কিন্তু ওই স্টেটের রেজিস্ট্রেশন নিতে হবে। একটা কথা আমি কিছুক্ষণ আগেই বললাম। তোমাকে রেজিস্ট্রেশন নিতে হয় কি? স্টেট ওয়াইজ। আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি। সাপোজ ধরো তুমি ৫ খানা স্টেটে ব্যবসা করছো। তুমি ধরো ৫ খানা স্টেটে ব্যবসা করছো। ব্যবসা করছো মানে তোমার ৫ খানা স্টেটে তোমার আউটলেট আছে। মানে ৫ টা স্টেটে তোমার দোকান আছে। ৫ খানা স্টেটে দোকান আছে। ঠিক আছে? পার্টিকুলার কোনো একটা স্টেটে যদি তোমার লিমিটটা ক্রস করে, লিমিট কি ১০ লাখ, ২০ লাখ, ৪০ লাখ। একটা স্টেটে যদি লিমিট ক্রস করে যায় তোমাকে ৫ খানা স্টেটে রেজিস্ট্রেশন নিতে হবে। এটাই বলেছে। তো আমি বলে দিলাম নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন কি, ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন মেকিং এনি ট্যাক্সেবল সাপ্লাই। আচ্ছা। আরেকটা পয়েন্ট লিখেছি, রেসিপিয়েন্ট অফ সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস দ্যাট আর নোটিফাইড অন রিভার্স চার্জ বেসিস। আমরা কি জানি? সাপোজ ধরো আমি তোমাকে বলছি মনোযোগ সহকারে শুনবে এই উদাহরণটা। এক্সেপশনাল রিভার্স চার্জ বেসিস জিএসটি তে হয়। আজকে ধরো আমি ধরো কারোর থেকে যদি গুডস কিনি, আমি যদি কারোর থেকে গুডস কিনি, তাহলে তাকে কি করবো আমি? জিএসটি দেবো। সিম্পল ব্যাপার। আজকে যদি আমি কারোর থেকে গুডস কিনি তাকে আমি জিএসটি দেবো। ঠিক আছে? অর্থাৎ এটাকে কি বলা হয়? এটাকে আমি যখন কিনছি, আমি যখন গুডস কিনছি তাহলে গুডস আসছে আমার কাছে ইনপুট জিএসটি। আর যার কাছ থেকে কিনছি সে তো আমাকে মাল বিক্রি করছে, তার কাছে আউটপুট জিএসটি। তার কাছে আউটপুট জিএসটি। আমি তোমাকে একটু লিখে ব্যাপারটাকে দেখাই। বোঝার চেষ্টা করবে। ধরো আমি নাম দিয়ে লিখি প্রবীর। এটা ধরো এক্স। আমি এক্স এর থেকে গুডস কিনছি। তাহলে আমি কি করব? আমি দেব ইনপুট জিএসটি। আমি সিজিএসটি, এসজিএসটি, বাই জিএসটি তে গেলাম না। আমি ডাইরেক্ট বললাম ইনপুট জিএসটি। আমি ইনপুট জিএসটি দেব। আর এক্স আমার থেকে কি জিএসটি নেবে? আমার থেকে জিএসটি কালেক্ট করবে।
ওর কাছে আউটপুট জিএসটি এক্স। এক্স জিএসটির টাকাটা কাকে দিয়ে দেবে? এক্স গভর্নমেন্টকে দেবে। সাপোজ ধরো আমি হচ্ছে বড় বিজনেসম্যান, বিগ বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ী, আর এক্স হচ্ছে ছোট ব্যবসায়ী, স্মল বিজনেসম্যান। দেখো, যে ছোট বিজনেসম্যান সে থোড়াই জিএসটি চক্করে পড়বে? সে তো কিছু, সে জিএসটি রেজিস্ট্রেশন করবে না, কিছুই করবে না, সে তো কিছুই করবে না। কিন্তু অ্যাকচুয়ালি ভাবার চেষ্টা করো, জিএসটি কার, গভর্নমেন্টকে আলটিমেটলি জিএসটি টাকাটা পে করা কার উচিত? এক্স কে পে করা উচিত, কিন্তু জিএসটি কোনো রেজিস্ট্রেশনই করেনি, ও কি করে জিএসটি গভর্নমেন্টকে পে করবে? এরকম কেসের ক্ষেত্রে গভর্নমেন্ট বলে দিয়েছে, গভর্নমেন্ট রুল বলেছে, যারা বড় বড় বিজনেসম্যান, যারা বড় বড় বিজনেসম্যান তারা যে ছোট ছোট বিজনেসম্যান থেকে গুডস কিনবে, ঠিক আছে, তাদেরকে তো জিএসটি দেবে না। ওই জিএসটি যে টাকাটা হচ্ছে সেই জিএসটি টাকাটা কালেক্ট করে তুমি গভর্নমেন্টকে দাও, মানে বড় বিজনেসম্যানকে বলে যে তুমি গভর্নমেন্টকে জিএসটি দিয়ে দাও। এটা শুধুমাত্র রিভার্স সিচুয়েশনের ক্ষেত্রেই হয়, এখানে এটাই বলতে চেয়েছে। এটা কিছু এক্সেপশনাল কেস হয়, তাদের জন্যই হয়। এটাই এখানে বলেছে, আমি তোমাকে বলে দিলাম। কি বলেছে দেখো, এখানে লিখে রেসিপিয়েন্ট অফ সাপ্লাই অফ গুডস আর সার্ভিসেস দ্যাট আর নোটিফাইড ফর ট্যাক্স অন রিভার্স চার্জ বেসিস, পারচেসের ক্ষেত্রে জিএসটি। ঠিক আছে, সুন্দরভাবে সেশনটা আমি করানোর চেষ্টা করলাম ট্যাক্সেবল পার্সন সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছি, কোনো রকম উচিত নয়। একবার যে বোঝালাম, একবার যদি তুমি রিডিং মারো, ঠিক আছে, তুমি ইজিলি লিখতে পারবে, পুরো মাথার মধ্যে নিশ্চয়ই ঢুকে গেছে ব্যাপারটা কি হলো।